আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। উত্তেজনার মাঝেই বৈঠকে জো বাইডেন ও শি জিনপিং। কয়েক বছরের উত্তেজনা শেষে তুরস্ক সফরে যাচ্ছেন আমিরাতের যুবরাজ। আর্মেনিয়ার পুঁতে রাখা বোমা বিস্ফোরণে আজারি নাগরিক নিহত। যুক্তরাষ্ট্র চীন সংঘাত রুখতে শি জিনপিংকে সীমারেখা তৈরির প্রস্তাব জো বাইডেনের। এবং সর্বশেষ থাকছে সীমান্ত হত্যা বন্ধের দাবি কলকাতার 18টি মানবাধিকার সংগঠনের। ভারত বাংলাদেশকে তাদের বন্ধু রাষ্ট্র হিসাবে গণ্য করে, বাংলাদেশও ভারতকে তাদের বন্ধু রাষ্ট্র হিসাবেই গণ্য করে। কিন্তু বন্ধু রাষ্ট্র যে কতটা বন্ধু সেটা সীমান্তের দিকে তাকালেই কিন্তু বোঝা যায়। ভারত নিয়মিতই বাংলাদেশ সীমান্তে নিরীহ মানুষদের হত্যা করছে, নির্বিচারে হত্যা করছে, গুলি করে হত্যা করছে, এমনকি হত্যা করে কাঁটাতারের বেড়াতে ঝুলিয়েও রাখছে। আর এতে করে বাংলাদেশ ভারতের বন্ধুত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। কেমন বন্ধু তারা যে নিরীহ বাংলাদেশিদের বারংবার তারা হত্যা করছে? কেমন বন্ধু তারা যারা বারে বারে কথা দেওয়ার পরেও সেই নিরীহ মানুষদের উপর গুলি চালাচ্ছে, নির্বিচারে হত্যা করছে? কেমন বন্ধু ভারত? বাংলাদেশের কেমন বন্ধু যে প্রতিনিয়তই তারা তিস্তার পানি আটকিয়ে বাংলাদেশের মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, আবার যখন বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তখন তারা সমস্ত গেট একসাথে খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে তারা বন্যার পানিতে ডুবিয়ে মারছে? এ কেমন ভারত? এ কেমন বন্ধুত্ব? আপনাদের কাছে এই প্রশ্ন। এ কেমন বন্ধুত্ব যে ভারত বাংলাদেশের ন্যায্য পানিটা আটকে রেখে বছরের পর বছর বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনজীবনকে শোষণ করছে? এ কেমন ভারত? এ কেমন বন্ধুত্ব যে নিরীহ সীমান্তে নিরীহ মানুষদের উপর তারা গুলিবর্ষণ করে সামান্য গরু চুরির অপরাধে অথবা গরু পাচারের অপরাধে? কিন্তু ভারত সীমান্তে যে গরু পাচার হয়, একটি গরুও কি বাংলাদেশে আসে ওই সমস্ত বিএসএফের কর্মকর্তাদের পকেটে টাকা না ঢুকালে? তারা তো নিয়মিতই টাকা পায়, মাসোহারা পায়, আর সেই মাসোহারার বিনিময়ে তারা তাদের মাকে বিক্রি করে দিচ্ছে বাংলাদেশের কাছে। তাদের সেই মা, কথিত মা, তারা নিয়মিত বিক্রি করছে, পাচার করছে বাংলাদেশে। আর বাংলাদেশিরা তা আনতে গিয়ে যখন বিএসএফের পকেটে কোনো কারণে টাকা যাচ্ছে না বা মনোমালিন্য হচ্ছে, তখনই নির্বিচারে গুলি করে হত্যা করে দিচ্ছে। হত্যা করা হচ্ছে সাধারণ মানুষকে। কাদেরকে হত্যা করছে? যাদের হাতে কোনো অস্ত্র নাই। যাদের অস্ত্র আছে তাদের কাছে কিন্তু ভারত একেবারে বিড়ালের সমতুল্য। আপনি চীনের দিকে তাকান, আপনি পাকিস্তানের দিকে তাকান, এমনকি আপনি সেই পার্শ্ববর্তী নেপালের দিকেও তাকান। যারা অস্ত্র নিয়ে ভারতের সাথে কথা বলে তারা প্রতিনিয়তই ওই সমস্ত ভারতীয় সৈন্যকে পিষে মারছে, বিড়ালের মতো মারছে, কুকুরের মতো গুলি করে মারছে। কিন্তু বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের বর্ডার গার্ড যেহেতু ভারতের বুকে গুলি চালায় না, যেহেতু তারা অস্ত্রের মাধ্যমে জবাব দেয় না, তাই তারা নিরীহ বাংলাদেশিকে নিয়মিত হত্যা করছে। নিয়মিত বাংলাদেশিদের বুকে তাজা রক্ত ঢেলে দিতে হচ্ছে সীমান্তে। এটাই ভারতের বন্ধুত্ব, এটাই ভারতের মানবিকতা। ভারতের এই বন্ধুত্ব মানবিকতা নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। উত্তেজনার মাঝেই বৈঠকে জো বাইডেন ও শি জিনপিং। পারস্পরিক তিক্ততা দূর করতে দ্বিপাক্ষিক ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই বৈঠকে বসেছেন বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং এশিয়ার পরাশক্তিখ্যাত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চলতি বছরের জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের পর শি জিনপিংয়ের সঙ্গে এবারই প্রথম বৈঠকে বসলেন জো বাইডেন। সোমবার বহুল আকাঙ্ক্ষিত বৈঠকটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, উভয় নেতা এমন এক সময়ে বৈঠকে বসলেন যখন তাইওয়ান, হংকং এবং উইঘুর ইস্যুতে বেইজিংয়ের আচরণ নিয়ে
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমাগত খারাপের দিকেই যাচ্ছে। এদিকে উন্মুক্ত সংঘর্ষ এড়াতে যোগাযোগ স্থাপন করা প্রয়োজন বলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি বার্তা দিয়েছেন জো বাইডেন। হোয়াইট হাউসে বসে একটি টেলিভিশন স্ক্রিনে শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার সময় বাইডেন বলেন, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃতভাবেই হোক না কেন, আমাদের দেশগুলোর মধ্যে বড় একটি প্রতিযোগিতা রয়েছে। তবে সেই প্রতিযোগিতা যেন সংঘর্ষের দিকে না যায় তা নিশ্চিতের জন্য আমাদের অবশ্যই সীমারেখা তৈরি করতে হবে। অপরদিকে বেইজিং থেকে চীনা প্রেসিডেন্ট দাবি করেন, উভয় দেশ বর্তমানে বহু চ্যালেঞ্জ মোকাবেলা করছে। এ সময় তিনি প্রেসিডেন্ট বাইডেনকে নিজের পুরনো বন্ধু বলে আখ্যায়িত করেন এবং প্রতিদ্বন্দ্বী এই দুই পরাশক্তিকে আরও ঘনিষ্ঠভাবে একত্রে কাজ করার জন্য মন্তব্য করেন। শি জিনপিংয়ের ভাষায় বেইজিং এবং ওয়াশিংটনকে অবশ্যই নিজেদের ভিতরে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়াতে হবে। শত্রুদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে হয়। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দক্ষিণ চীন সাগরে তাইওয়ান নিয়ে বৈশ্বিক এই দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। তাইওয়ানকে শুরু থেকেই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। সম্প্রতি তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন থেকে শুরু করে একাধিক সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বেইজিং। বিশ্লেষকদের মতে দক্ষিণ চীন সাগরে বর্তমানে যুদ্ধের পরিস্থিতি বিরাজ করছে, আর তাইওয়ান নিজেদের স্বাধীনতা হারানোর শঙ্কায় রয়েছে। সংকটময় এমনও পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, চীনের হাত থেকে তাইওয়ানকে রক্ষা করতে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র। আর ওয়াশিংটনের এই ঘোষণায় কোনোভাবেই সন্তুষ্ট ছিল না বেইজিং। এমনও পরিস্থিতিতে দুই শীর্ষ নেতার বৈঠক প্রসঙ্গে মার্কিন কর্মকর্তাদের বক্তব্য, বাইডেন ওই বৈঠকে একটি শক্তিশালী জায়গা থেকে অংশ নিচ্ছেন। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সীমারেখা বা গার্ডরেল থাকুক বা যা উভয় দেশই মেনে চলবে এবং সংঘাত এড়ানো সম্ভব হবে। প্রেসিডেন্ট জো বাইডেন মূলত এটি নিশ্চিত করবেন। কয়েক বছরের উত্তেজনা শেষে তুরস্ক সফরে যাচ্ছেন আরব আমিরাতের যুবরাজ। সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তুরস্ক সফর করতে যাচ্ছেন। আমিরাত এবং তুরস্কের মধ্যে কয়েক বছরের উত্তেজনার পর তিনি এই সফরের পরিকল্পনা নিয়েছেন। আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যকার সম্পর্ক মেরামত করার লক্ষ্য নিয়ে মূলত তিনি এই সফর করবেন বলে তুরস্কের দুই কর্মকর্তা সোমবার জানিয়েছেন। তুরস্কের এক কর্মকর্তা জানান, আগামী 24শে নভেম্বর আরব আমিরাতের যুবরাজ তুরস্ক সফর করবেন এবং সে সময় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। তবে অন্য একটি কর্মকর্তা জানান, সফরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এক দশক আগে কথিত আরব বসন্ত বা ইসলামী জাগরণ শুরুর পর মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের লড়াইয়ে নামে তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। এর অংশ হিসাবে লিবিয়ায় গৃহযুদ্ধে দুই দেশ পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একইভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলে রাজনীতিতেও দুই দেশের অবস্থান দুই মেরুতে। শুধুমাত্র সিরিয়া ইস্যুতে দুই দেশের অবস্থান অনেকটা এক বিন্দুতে ছিল। গত আগস্ট মাসে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান জানান, দুই দেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সম্পর্ক উন্নত হচ্ছে, যার ধারাবাহিকতায় আমিরাত তুরস্কে বড় ধরনের বিনিয়োগ করতে পারে। আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক অসাধারণ বৈঠকের পর এরদোয়ান এই বক্তব্য রাখেন। ওই বৈঠকের 2 সপ্তাহ পর তিনি সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন। জায়েদ আল নাহিয়ান কার্যত সংযুক্ত আরব আমিরাতের শাসক। নাম প্রকাশ না করা শর্তে তুরস্কের একজন কর্মকর্তা জানিয়েছেন, জায়েদ আল নাহিয়ান এবং প্রেসিডেন্ট এরদোয়ান দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, আঞ্চলিক ঘটনাবলী এবং বিনিয়োগ নিয়ে আলোচনা করবেন। আর্মেনিয়ার পুঁতে রাখা বোমা বিস্ফোরণে আজারি নাগরিক নিহত। বিতর্কিত নাগর্নো কারাবাখ অঞ্চলে আগধাম এলাকায় তাগেবেইলি গ্রামে আর্মেনিয়ার পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আজারবাইজানের এক নাগরিক নিহত হয়েছেন। সম্প্রতি অঞ্চলটিকে তুরস্কের সহায়তায় আর্মেনিয়ার জবরদখল থেকে উদ্ধার করে আজারবাইজানের সেনাবাহিনী। মঙ্গলবার তুর্কি মিডিয়া দ্য ডেইলি সাবাহের প্রতিবেদনে বলা হয়, আজারবাইজানের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় থেকে সোমবার বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
সেখানে দাবি করা হয়েছে অবৈধভাবে আর্মেনিয়া যখন আগধাম এলাকাকে নিজেদের দখলে রেখেছিল তখন সেখানে তারা মাইনগুলো পুঁতে রাখে। জমিতে কৃষিকাজ করার সময় ওই ব্যক্তির পা মাইনে পড়লে তা বিস্ফোরিত হয়। প্রসঙ্গত 2020 সালের নভেম্বর মাসের পর থেকে অন্তত 33 জন আজহারি নাগরিক আর্মেনিয়ার পুঁতে রাখা গোপন মাইন বিস্ফোরণে প্রাণ হারান। এর মাধ্যমে 26 জন বেসামরিক নাগরিক এবং বাকি 7 জন সেনাবাহিনী সদস্য রয়েছে এর মধ্যে। এছাড়া ভয়াবহ এই ঘটনায় 139 জন আহত হয়েছেন। বিশ্লেষকদের মতে কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নের পতনের পর নতুন দুটি স্বাধীন রাষ্ট্র আজারবাইজান এবং আর্মেনিয়া সোভিয়েত বাহিনীর ফেলে যাওয়া অস্ত্র ব্যবহার করে যুদ্ধে জড়িয়ে যায়। যদিও এই যুদ্ধে বেশি সফল হয় আর্মেনিয়ারা। ফলে 1994 সালের শেষ নাগাদ নাগোর্নো কারাবাখ অঞ্চলটিকে জোরপূর্বক নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আর্মেনিয়া। উল্লেখ্য, এদিকে 2020 সালের সেপ্টেম্বরে ফের রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয় আজারবাইজান ও আর্মেনিয়া। ভয়াবহ এই সংঘাতে আজারবাইজান আর্মেনিয়ার কাছ থেকে নাগোর্নো কারাবাখ অঞ্চলটির উদ্ধার করে। যুক্তরাষ্ট্র চীন সংঘাত রুখতে শি জিনপিংকে সীমারেখা তৈরির প্রস্তাব জো বাইডেনের। দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে তাইওয়ান ও তালেবান সহ একাধিক বিষয়ে ক্রমেই সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন। এখনও পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সম্পর্ক কিছুটা স্বাভাবিক করার উদ্দেশ্যে সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ভার্চুয়াল বৈঠকে বসলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই বৈঠকে দুই দেশের মধ্যে সংঘাত থামাতে নীতিগত সীমারেখা তৈরির প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস থেকে টেলিভিশন পর্দায় জিনজিয়াংয়ের সাথে আলোচনায় বাইডেন বলেন, ইচ্ছাকৃতভাবেই হোক বা অনিচ্ছায় দুই দেশের মধ্যে চলা প্রতিযোগিতা যাতে সংঘাতের রূপ না নেয় সেই বিষয়টি নিশ্চিত করতে আমাদের একটি সীমারেখা তৈরি করতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে চীনের সাথে সংঘাত এড়াতে কিছু সুনির্দিষ্ট নীতি বা সীমারেখা তৈরি করতে চাইছেন জো বাইডেন, আর সেই নীতিগত সীমারেখা তৈরির জন্য বেইজিংয়ের ওপর চাপ তৈরি করেছেন তিনি। এদিকে বেইজিং থেকে বাইডেনকে পুরনো বন্ধু বলে উষ্ণ সম্বোধন করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, দুই প্রতিদ্বন্দ্বী দেশকে একসাথে কাজ করতে হবে। চীন এবং যুক্তরাষ্ট্রকে পারস্পরিক সংযোগ ও সহযোগিতা আরও বাড়িয়ে তুলতে হবে। সীমান্ত হত্যা বন্ধের দাবি কলকাতার 18টি মানবাধিকার সংগঠনের। বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফের গুলি চালিয়ে মানুষ হত্যা বন্ধের দাবি জানিয়েছে কলকাতার 18টি সংগঠন। মানবাধিকার সংগঠন বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চের অর্থাৎ মাসুম এর উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সোমবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অবিলম্বে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে বিএসএফের হত্যা লীলা বন্ধের দাবি জানানো হয়। না হলে পশ্চিমবঙ্গ জুড়ে মাসুমের উদ্যোগে সীমান্ত হত্যার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি মলয় সেনগুপ্ত, প্রখ্যাত অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা অর্পণা সেন, নাট্য পরিচালক সোহাগ সেন, আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য, সিপিআইএমএল নেতা কার্তিক পাল প্রমুখ। সীমান্ত এলাকায় বিএসএফের নজরদারি এলাকা 50 কিলোমিটার করার প্রতিবাদে মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিধানসভায় একটি প্রস্তাব উত্থাপন করার কথা রয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ইতোমধ্যে সীমান্তে যেসব মানুষকে বিএসএফ হত্যা করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তারা বলেন, বিএসএফের কাজ সীমান্ত পাহারা দেওয়া, সীমান্তের ভিতরে ঢুকে নিরীহ সীমান্তবাসীকে হত্যা করা নয়। এ সময় তারা বলেন, বিএসএফ যদি সীমান্তের হত্যা লীলা বন্ধ না করে তাহলে রাজ্যে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় মাসুমের সম্পাদক কীর্তি রায় বলেন, আগে নজরদারি এলাকা 15 কিলোমিটার থাকলেও তা বাড়িয়ে 50 কিলোমিটার করা হবে। তিনি বলেন, আমাদের সীমান্ত এলাকায় গরিব মুসলিম এবং দলিত শ্রেণীর মানুষের বাস বেশি, আর বিএসএফের শিকার হচ্ছে সেই গরিব সম্প্রদায়ের মানুষ। আমরা সীমান্ত এলাকায় বিএসএফের অত্যাচারের তীব্র নিন্দা জানাই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।